সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সম্মানিত অতিথিবৃন্দ, বিগত 15-16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের সময় আমরা দেখেছি নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। দেশ নিয়ে আবারও সুকৌশলে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আবারও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার এবং বাংলাদেশকে আবারও বিপদে নিমজ্জিত করার জন্য। সোমবার রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল কথা বলেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও সাংবাদিক ও সংবাদ কর্মীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলন থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে, তারপর মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা তো হচ্ছে অত্যন্ত এসেনশিয়ালের মধ্যে 1 নম্বরে চাল। তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হয়। যথাযোগ্য মর্যাদায় 26 মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে জামাত আমির বলেন, পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র জনতার এই গণ আন্দোলনকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতারের গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ এবং তার উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে অভিযোগ করেছেন তিনি। আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে
সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্টও করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। দেশে আবারও একটি 111 আনার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত অর্থে ছাত্র নেতারা আগ্রহ নিয়ে সেনাপ্রধানের কাছে গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে কর্মী সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে। নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম, যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে। একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি আরও বলেন, এনসিপি আশা করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের যে শ্রদ্ধার জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশ অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে কখনোই তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করে না। দুপুরে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি, আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 10টা ফেরাউন যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো হবে না। হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ ও জুলুমকারী আর হতে পারে না। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কসবা মহিলা কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও সব শ্রেণী পেশার গণমানুষের প্রতিনিধিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের সময় যেরকম বিশৃঙ্খলা পরিবেশ ছিল, গুম খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়েও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্ম সেখানে বিদ্যমান ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সমুদ্র পথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত নথি সই অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এছাড়া জরুরি অবস্থা জারির বিষয়টি গালগপ্প বলে উল্লেখ করেন তিনি। ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি আমরা।
অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে চালু হলো বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী সহ উপদেষ্টারা। প্রাথমিকভাবে ফেরি চালু হলেও সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি ভবিষ্যতে চালু করার আশাবাদ নৌ উপদেষ্টার। চট্টগ্রাম থেকে নুরুল কবিরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, অবশেষে পূর্ণ হলো সেই স্বপ্ন। ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে চালু হয়েছে ফেরি সার্ভিস। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের 6 জন উপদেষ্টা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্দর সবকিছু চলছে, এখানে আজকে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলছে না, মনে থাকে এবং এটা সত্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত হলাম। পরে যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছায় সন্দ্বীপে। সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। বিগত 53 বছরে আমরা দেখেছি এই সন্দ্বীপবাসী বারবার বঞ্চনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা যে কিরকম কষ্ট করছি, যারা কষ্ট করছে এরা ছাড়া কেউ বুঝতে পারবে না। উনি সন্দ্বীপের একজন মানুষ হিসেবে উনি দেখিয়ে দিলেন যে দেশ মাটি মানুষের জন্য কিভাবে দায়িত্ব পালন করতে হয়। পরে সন্দ্বীপ উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। আপনারা এই সেবাটা নেবেন, দেশের জন্য দোয়া করবেন, আমাদের সরকারের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। ফেরি সার্ভিস চালু হলেও এখনো নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। ফেরি থাকার কারণে আমাদের যে সরাসরি ঢাকা থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, বাসটা ডিরেক্ট এখন সন্দ্বীপে চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা আশা করব বর্ষার উপযোগী একটা ফেরি দেওয়ার জন্য। এটা যতদিন সাস্টেনেবল থাকবে ততদিন পর্যন্ত আমাদের আরেকটা ফেরি আসা পর্যন্ত এই ফেরিটা যেন চলমান থাকে। বঙ্গোপসাগরের জলরাশি ঘেরা প্রায় 750 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা। সীতাকুণ্ড থেকে জলপথে প্রায় 17 কিলোমিটার দূরের এই উপজেলার মানুষ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেন যাত্রা। ভোরে কমলাপুর থেকে ঈদের প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, শুরুতে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলেও পরবর্তীতে আর বিলম্ব হয়নি। শুরুতে চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি ফেরার কথা জানান যাত্রীরা। এদিকে আজ থেকে অনলাইনে শুরু হয়েছে ঈদ যাত্রার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। এস এম আরিফের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে শিশুদের মাঝে উচ্ছ্বাস একটু বেশি। নানু কিংবা দাদু বাড়িতে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে তাদের কাছে। আগের বার আমি অনেক মজা করেছিলাম, এইবার এর থেকেও বেশি মজা করার ইচ্ছা আছে। সেখানে আমার খালামুনি আছে, নানু আছে, নানা আছে, কাজিনদের সাথে, এরকম নানা নানুর সাথে ঈদ করব। এবারের ঈদে দীর্ঘ ছুটিতে যাবেন নগরবাসী। যদিও সেই ছুটি এখনও শুরু হয়নি, তবে শেষ সময়ে যাত্রীদের চাপ আর নানান ঝক্কি ঝামেলার কথা মাথায় রেখে আগেভাগেই পরিবার পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় শিক্ষার্থীরাও ফিরছেন আপন নিরে। ঈদের 2-3 দিন আগে তো হলো একটু ভিড় থাকে বেশি, তো আমি চাচ্ছি যে ভিড়টা এড়িয়ে ওরা যেন বাসায় সুন্দরভাবে পৌঁছাতে পারে। ঈদের ছুটিতে অনেকদিন পর বাড়িতে যাওয়া, আনন্দ তো অবশ্যই আছে। জ্যাম হ্যাসেল কমানোর জন্য বেসিক্যালি এত আগে যাওয়া। আজকে সৌদি থেকে আসছি, দেশের মাটিতে পা রেখেই তো অনেক ফিলিংসটাই অন্যরকম। শিডিউল অনুযায়ী প্রথম দিনে চলছে 43 জোড়া আন্তঃনগর ট্রেন। যান্ত্রিক ত্রুটির কারণে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা জানান স্টেশন ম্যানেজার। সবগুলা ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে, 2টা ট্রেন মাত্র লেট গেছে। একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য গেছে, লেট গেছে।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সব কিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এবারের ঈদে প্রতিদিন 68 জোড়া ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেন যুক্ত হবে 28 মার্চ থেকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। হার্টে রিং পরানোর পর ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তার জ্ঞান ফিরেছে এবং পরিবারের সাথে কথাও বলেছেন। তবে এখনও জটিলতা কাটেনি বলে জানিয়েছেন সাভার কেপিজি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। শাইনপুকুরের বিপক্ষে ডিপিএল এর ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। বিকেএসপিতে টসের পর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান তিনি। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশ্যে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব জানান, একটি পূর্ণাঙ্গ ব্লকের কারণে তামিমের হার্টে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে রিং পরানোর পর হার্টে রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে। ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিমের অসুস্থতার খবরে বিসিবি পরিচালকদের সভা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকরাও। তামিমের পাশে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ভাই নাফিস ইকবাল। এস এম আরিফ, মাই টিভি। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর বাবা আলতাফ হোসেনের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাই টিভি অডিটোরিয়ামে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ববর্তী মিলাদে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন এবং চিফ অপারেটিং অফিসার তহিদ উদ্দিন আফ্রিদি সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় নিজের বাবার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সকলের বাবা মায়ের জন্য দোয়া চান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। কিন্তু আল্লাহ পাকের রেজামন্দি আমরা অর্জন করব। আল্লাহ তাআলা নবীজিকে রক্ষা সময় নাই, কয়েক মিনিট আছে আমাদের লাইলাতুল কদর, সেই কদরের রজনী আলেম ওলামাদেরকে সাথে করে নিয়েছি। রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের রিয়াজিত জান্নাত হিসেবে কবুল করো। এই ইন্তেকাল পর্যন্ত তা পৌঁছে দিয়েছো। এই আরামকে তুমি জীবনকে maaf করে দাও, মরহুমা উমাইনা বেগম maaf করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা। আমি আসলে আমার বাবা মার জন্য না, আমি আমাদের এখানে যারা আছেন সকলের বাবা মার জন্য আমি দোয়া কামনা করি। এই মাহে রমজানে পবিত্র সময় যাতে প্রত্যেকের বাবা মা যারা না ফেরার দেশে আছেন তাদের আত্মার শান্তির জন্য জান্নাতবাসী করুক, এবং যারা বেঁচে আছেন তাদের শরীর স্বাস্থ্য সব কিছু আল্লাহ যাতে ভালো রাখেন। চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ সোমবারে আদেশ দেন। চেক প্রতারণার মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আজ জমা দেওয়ার জন্য আদালত আদেশ দেন। আজ আদালতে পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয় আসামিকে গ্রেফতার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত 15.5 বছর দেশে কোনো সরকার ছিল না। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে দেশবাসীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে, গুম-খুন চালিয়েছে। তারা মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। দেশের মানুষ তাদেরকে গুম-খুনের রাজনীতি করতে দেবে না। রোববার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে এতে এসব কথা বলেন তিনি। জীবন দিলাম আমরা গেলাম রিমান্ডে, আমরা খেলাম ইলেকট্রিক শক। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে চিকিৎসাতে পারলেন না। আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, জনাব তারেক রহমান দেশে আসতে পারেননি দীর্ঘদিন, এখনো আসতে পারেননি। সেই আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করব। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক 4 লেনের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদযাত্রায় মিলবে স্বস্তি। কিন্তু এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলমান ও কয়েকটি পয়েন্টে একক লেন থাকায় সৃষ্টি হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে, ঈদযাত্রা যানজট মুক্ত নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কামল। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। এই মহাসড়কে প্রতিদিন 25 থেকে 30,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হলেও বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাসও। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তরাঞ্চলবাসীর ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। যানজটের পরিস্থিতি তো এখন আসলে বোঝার মতো অবস্থা হয়নি, কারণ যানজটটা বেশিরভাগ হবে আপনার ঈদের 1-2 দিন আগ থেকে। যখন চাপ বাড়বে তখন মহাসড়কে তো অবশ্যই যানজটের আশঙ্কা থাকে। বাস স্ট্যান্ডে জায়গার মধ্যে আমরা যাত্রী নামা দিতে পারি, তাহলে আর ওই যাত্রী কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সেতুর এপারে জাম কম, কিন্তু সেতুর ওই পারে জাম বেশি। তেমন একটা যানজটের আশঙ্কা করতেছি না, এই জন্য এই যে মোটামুটি রোড ক্লিয়ারই করতেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই মহাসড়কের বেশ কিছু স্থান শনাক্ত করে জরুরি মেরামত ও বর্ধিতকরণ করা হচ্ছে। ঈদের আগেই শেষ করা হবে কাজ। ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা সহ মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে হাইওয়ে পুলিশ। নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ইলিয়াস কমল, মাই টিভি। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আগামী 22, 23 এবং 24 মে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আইসিভি এক্সপো 2025 অনুষ্ঠিত হবে। ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন দেশি বিদেশি টেকনোলজি এক্সপোজিশন, ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে। দুপুরে রাজধানীর গুলশানে এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি ABM সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা জানান, এই এক্সপোর মাধ্যমে কেবল টিভি খাতে বিদ্যমান সমস্যা সহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে ও ব্যবস্থাপনা আগামী 22, 23, 24 মে 2025 ইংরেজি তারিখে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ICCB-তে ICBC এক্সপো 2025 অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। টেকনোলজি এক্সপোজিশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, IIG, NTTN, ব্রডকাস্টিং, হার্ডওয়্যার, স্মার্ট টিভি টেকনোলজি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে।
কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সকল মহলের সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মালয়েশিয়া কাম্পুং জাওয়া শাখা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সন্ধ্যায় কাম্পুং জাওয়ার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কাম্পুং জাওয়া শাখা বিএনপির সভাপতি আবু সাইদ বাবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সারওয়ার আলম সজীব। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাজী সালাউদ্দিন আহমেদ, এনামুল হক আমির, শাহিন শেখ। অনুষ্ঠানে কাম্পুং জাওয়া শাখার কবির উদ্দিন পাঠান, বাহার উদ্দিন, নাইমুল আবেদ শিমুল, মাসুদ রানা আজিজ, শাকিল আহমেদ রবি উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন প্রবাসীদের নিয়ে হামদ নাত কেরাত প্রতিযোগিতা ও বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাহরাইনে তুবলিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম মাহফুজুর রহমান। সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম। হামদ নাত কেরাত প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী ডক্টর মোহাম্মদ নাজমুল ও ইয়াং অ্যাসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবির। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির সদস্য কবির আহমেদ ভুইয়া ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি নেতাকর্মীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বিএনপির নেতাকর্মীরা দাম্মাম কিং ফাহাদ এয়ারপোর্টে কবির আহমেদ ভুইয়ার আগমন উপলক্ষে সাক্ষাৎ করেন। এ সময় সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হুদা মামুন, পূর্বাঞ্চল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি মাইনুদ্দিন রাজ, আনোয়ার হোসেন, ওয়াসিম ভুইয়া, রফিকুল ইসলাম, আল আমিন, ইব্রাহিম আলম পাঠান, নবীর হোসেন নবী, ওয়াহিদ পাশা উপস্থিত ছিলেন। সৌদি আরবে পবিত্র ওমরা পালনে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামকে জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে সংবর্ধিত করলেন মক্কা প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কা প্রবাসী ও কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মক্কা ঈদগাহ ঐক্য ফোরামের আহ্বায়ক আব্দুর রশিদ, মক্কা আঞ্চলিক কমিটির সভাপতি লেদু মিয়া, সিনিয়র সহসভাপতি ইসহাক আহমদ, সহসভাপতি সাইফুল খান। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।